নমস্কার। গোঘাট বিধানসভার আমাদের মধ্যে আমরা 4 মণ্ডল সভাপতি একত্রিত হয়েছি। তার নেপথ্যে কিছু কারণ আছে এবং জেলার নেতৃত্ব সহ আমাদের সমস্ত নেতারাও সহযোগিতার সাথে রয়েছে। কয়েকদিন ধরে আমরা মিডিয়ার মধ্য দিয়ে অনেক কিছুই লক্ষ্য করছি যে জিনিসগুলো আমাদের কাছে কাম্য নয়। প্রথম কথা, গোঘাট বিধানসভার প্রত্যেকটা মণ্ডল যেভাবে ভোট করিয়েছে, যে কষ্ট, যে যন্ত্রণা প্রত্যেকটা বুথের সভাপতি থেকে বুথের কর্মী, শক্তিকেন্দ্রের প্রমুখ, অঞ্চল প্রমুখ, মণ্ডলের কার্যকর্তারা, তারা যে 2021-এর পর নিষ্ঠার সঙ্গে অত্যন্ত লড়াইয়ের সাথে যে কাজ তারা দেখিয়েছে, সে কাজ সত্যিই অনেক সম্মানের, অনেক গর্বের। তাই আমি প্রথমেই গোঘাট বিধানসভাবাসীর প্রত্যেকটা ভোটারকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। গোঘাট বিধানসভাকে জিতানোর জন্য ওনাদেরকে করজোড়ে নমস্কার জানাই। যেটা সমস্যা আমাদের মেনত হচ্ছে সেটা হচ্ছে আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারলো কেন? আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হারানোর নেপথ্যে কারা কারা দোষী? কেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা হেরে যাওয়ার জন্য আজকে আমাদেরকে তার সাফার হতে হচ্ছে? আপনাদের মধ্য দিয়ে আমরা রাজ্য নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমত, গোঘাট 2021-এ বিধানসভার ভোটের পর আমরা অনেকটা ভেঙে পড়েছিলাম। আপনারা জানেন গোঘাটের যে বিধায়ক রয়েছেন বিশ্বনাথ কারক, উনি টিকিট পাওয়ার পর তখনই একটা বিজেপির মধ্য দিয়ে একটা বিরাট বড় কোন্দল সৃষ্টি হয়। ওনাকে না মেনে নেওয়ার জন্য একটা বিরাট অসন্তোষ হয়, কিন্তু আমরা প্রত্যেকটা কর্মীরা তাকে মেনে নিয়ে অত্যন্ত একদম কি বলবো, মাটি কামড়ে পড়ে থেকে ওনাকে আমরা জয়ী করেছি। সবথেকে লজ্জার বিষয় লাগে যখন স্কুল কলেজের ছেলে মেয়েদের এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে দিদি বিধায়ককে গেলে কোথায় পাবো। এই লজ্জাটা আমাদের প্রত্যেকেরই লাগে, কারণ আজ পর্যন্ত গোঘাট বিধানসভায় কোনো এমএলএ অফিস নেই। 2021-এর পর থেকে বিভিন্ন প্রেসের কাছে আমাকে উত্তর দিতে হয়। কেউ আমাদের বিধায়ককে বলছেন ঈদের চাঁদ, কেউ বলছেন হারিয়ে গেছে, খুঁজে দিলে 5,000 টাকা পাবো। আমরা এতদিন শাসক দলের দিকে আঙুল তুলতাম, কিন্তু শাসক দল কথাগুলো ঠিকই বলতো। আজকে আমাদের বিধায়ক 21-এর পর থেকে আজকে 4টে মণ্ডল সভাপতি আমরা কেউই তার কাছে ভালো নয়। আমাদের কারোর সঙ্গে সে যোগাযোগ রাখে না। আমাদেরকে নিয়ে আজ পর্যন্ত 2021 থেকে 2024 সাল হয়ে গেল কোনো সাংগঠনিক বৈঠক বিধায়ক করেননি। এছাড়াও রাজ্য থেকে যখন কোনো ঊর্ধ্বতন নেতৃত্ব আসেন তখন তাকে দেখতে পাওয়া যায় গলায় উত্তরী নিয়ে সুন্দরভাবে সেজেগুজে এখানে চলে আসতে। আমাদের প্রশ্ন এটাই, আমরা এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বুকের রক্ত ঝরিয়ে মায়ের কোল খালি করে আমরা যে এত কষ্ট করে গোঘাট বিধানসভাতে ওনাকে জিতিয়ে এমএলএ করলাম, সেই এমএলএটাকে কী জন্যে করেছিলাম? সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য, যেটা থেকে আজকে গোঘাটের বিধায়ক বঞ্চিত হয়ে রয়েছে। আমরা অবিলম্বে গোঘাটের বিধায়ককে ওনার বিধায়ক পদ থেকে সরে যাওয়ার জন্য আপনাদের মধ্য থেকে করজোড়ে আহ্বান করছি। কারণ কেন্দ্র সরকারের লক্ষ লক্ষ টাকায় উনি কেন্দ্রবাহিনী বাড়িতে পুষে রেখেছেন। কেন্দ্রবাহিনী বাড়িতে রেখেছেন তাদের বউ পাহারা দেওয়ার জন্য নয়, কেন্দ্রবাহিনী দিয়েছেন আজকে বিপদের দিনে কর্মীরা লোকসভার পর আজকে যান বদনগঞ্জ 1, 2, শ্যামবাজার, চলে যান কুমারগঞ্জ, প্রতিনিয়ত সন্ত্রাসের শিকার হচ্ছে প্রত্যেকটা কর্মী। সেখানে কিন্তু আমাদের বিধায়করা যাচ্ছেন না। যাচ্ছেন কোথায়? না সেখানে যাচ্ছে খবরের শিরোনামে আসার জন্য। কর্মীরা জেল খাটছে, তাদের সংসারটা চলছে না, সেখানে অর্থ দিয়ে সহযোগিতা না করে সেখানে গিয়ে ছবি তুলছে, মিডিয়ায় ভাইরাল করানো হচ্ছে। কিসের জন্য? এবং তিনি সিপিএমের থেকে আসা বিজেপির বিধায়ক, ওনার মুখে বারবার শুনেছি যে উনি সিপিএমের নিয়েই বেশি বড়াই করতে ভালোবাসেন। কিছুদিন আগেও দেখেছি যে সিপিএমের একজন নেতা মারা যাওয়াতে উনি সেখানে মাল্যদান করছেন। তো এই সন্ত্রাসের জায়গায় দাঁড়িয়ে গোঘাট বিধানসভার আমরা ভোট করিয়ে তাকে জিতানোর পর উপহার স্বরূপ হিসাবে পেয়েছি কালো গাড়ির কাঁচ। মণ্ডল সভাপতিদের দেখলে তুলে চলে যাওয়া, তাদের সঙ্গে কথা না বলা, তাদেরকে সম্মান না দেওয়া। তো এইটা আমরা অনেক কষ্ট করে বুথ থেকে লড়াই করে প্রত্যেকটা কর্মী, এমপি, এমএলএ তৈরি করি। আর রাজ্য নেতৃত্বের কাছে সেই দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো যে আপনারা অবিলম্বে নজর দিন যে বিধায়করা আজকে এখান থেকে গেছে আপনাদের কাছে, তারা মাস গেলে মোটা অঙ্কের টাকা পায়, কিন্তু তারা একবারও আমাদের খোঁজ নেন না যে আমরা ভালো আছি না মরে গেছি না বেঁচে আছি। তাহলে কাদের জন্য আমরা লড়াই করছি? প্রশ্নটা আমাদের এই জায়গাতে থেকেই যায়। তো আজকে
কিছুদিন আগেও দেখেছেন কুমারগঞ্জ অঞ্চলে যারা মার খেয়েছে সেখানেও সব বিধায়করা গেছেন, গিয়ে খবর করে চলে এসেছেন। তাদের পাশে কেউ কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। আমরা মণ্ডল সভাপতিরা যতটা পেরেছি সাহসিকতার সাথে তাদের কাছে গেছি, তাদের পাশে গেছি, তাদের লড়াইয়ে সামিল হয়েছি। কিন্তু এইভাবে চলবে কতদিন? আজকে গোঘাট 1 নম্বর এবং 2 নম্বর ব্লক, এই দুটি ব্লকে টোটাল বিডিও অফিসের যত এমএলএ কোঠার কাজ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে কেউ দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাবো না? আমাদের বিধায়ক তার এমএলএ কোঠার টাকায় কাজ করছে, অথচ আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই। তৃণমূলের প্রত্যেকটা যারা কন্ট্রাক্টর আছে তাদের প্রত্যেকটা কাগজে উনি সই করছেন এবং সেখান থেকে মোটা অঙ্কের কাটমানি উনি নিচ্ছেন। এবং সেই টাকা উনি বাড়িতে বসে বসে যদি ভেবে থাকেন নেবেন, তাহলে ছেড়ে দেবো না। আমরা জিতিয়েছি বিধায়ককে, প্রত্যেকটার হিসাব আমাদের নেওয়ার অধিকার আছে। প্রায়শ্চিত্ত নয়, পুরোটাই নাটক হচ্ছে। আমরা নাটক দেখছি বসে বসে। আজকে হেরে যাওয়ার পর তাদের মনে হয়েছে আমাদের কর্মীদের পাশে যাওয়া উচিত। কেন হেরে যাওয়ার 2 মাস আগে ওনারা আসেননি কেন? ওনারা যে কাজ করতে পারছে না, ওনাদের যে সমস্যা হচ্ছে, ওনারা কোথায় লিখিত জানিয়েছিলেন? ওনারা কেন জানেননি রাজ্য নেতৃত্বের কাছে? আজকে হেরে গেছে বলে আজকে নাটক করতে বেরিয়েছেন সব, নাকি নাটক দেখা হচ্ছে? আজকে হেরে যাওয়ার পর কর্মীদের পাশে গিয়ে শুধু মোবাইলে ছবি তোলা হচ্ছে আর মিডিয়ার মধ্য দিয়ে জানানো হচ্ছে যে আমরা সেখানে গিয়েছিলাম। গিয়ে কি কাজটা হয়েছে? যে ছেলেগুলো 14 দিন ধরে জেল খাটছে তাদের সংসারগুলো চলেনি, তাদেরকে কেন আর্থিক সহযোগিতা করা হলো না? কেন তাদের পাশে গিয়ে তারা দাঁড়ালেন না? শুধু ছবি তোলার জন্য, খবরে ভাইরাল হওয়ার জন্য কি গিয়েছিলেন? আমার কাছে ওই খবর ভাইরাল হওয়ার দরকার নেই। কর্মীদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। বুথের কর্মীরা খেটে লড়াই দিয়েছে, তারা জেল খাটছে, তাদের সংসারগুলো চালাতে হবে। তার জন্য কতটা করেছে সেটা দেখতে হবে। আজকে বিগত 3 মাস কেন যাননি তারা? আজকে 3 মাস নয়, আমি আমার গোঘাট বিধানসভা নিয়ে বলবো, আজকে বিগত 3 বছর কেন বিশ্বনাথ কারক কোথাও যায়নি? কে দেখেছে বিশ্বনাথ কারককে? আজকে শাসক দল বললে তো হবে না, আমরা নিজেরাও বলছি, আমাদের লজ্জা লাগে। তাই এমএলএকে বারবার বলছি, হলে আপনি রাস্তায় নামুন, নাহলে পুরোপুরি একদম দায়িত্ব ছেড়ে দিয়ে ঘর ঢুকে যান। তিনি কি উপহার পাবেন খুব তাড়াতাড়ি? দেখবেন রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। উপহারের লিমিট তো কাউকে বলা যায় না, কে কোন লিমিট পাবে। দেখুন, কেউ গলার হারও পেতে পারে, কানের ঝুমকাও পেতে পারে, কেউ আবার 4 চাকা 10 চাকা 16 চাকাও পেতে পারে। তো দেখবেন এমন একটা উপহার পাবে যে উপহারটা শাসক দলের সঙ্গে খুব মিল আছে। বিগত 2 দিন আগে খানাকুলে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে 3 বিধায়ক বিশ্বনাথ কারক, সুশান্ত ঘোষ, মধুসূদন বাগকে দেখা গেল, জেলার সভাপতি বিমান ঘোষকে দেখা যায়নি। কি বলবেন? উনি বাইরে গিয়েছিলেন, বারবারই বাইরে যাচ্ছে। উনি গিয়েছিলেন ব্যাঙ্গালোর ডাক্তার দেখাতে। উনি ফিরেছেন সম্ভবত কাল, উনি ছিলেন না এখানেতে। আজকে উপস্থিত হয়েছি আমাদের এই বার্তা আপনাদের মধ্য দিয়ে রাজ্য স্তরে পৌঁছে দেওয়ার জন্য। হারের পিছনে কাকে দায়ী বলে মনে করছেন? সকলেই দায়ী। যদি আজকে জিতে যেত, আজ সকলেই সুনাম নিত। আজকে হেরে গেছে মানে আজকে সবাইকে দায়ী করতে হবে। এবং আজকে কেউ গা বাঁচিয়ে চলে গেলে হবে না, কারণ তারা প্রত্যেকেই বিধানসভার বিধায়ক, অন্য বিধানসভার বিধায়ক। আজকে হেরে গেছে বলে ওর দিকে আঙুলটা তুলে দেবো, ওর হাতটা ভারী বললে হবে না। প্রত্যেককে দায়ভার নিতে হবে এবং হেরে যাবার পিছনে এরা প্রত্যেকে দায়ী, আর প্রত্যেককে এদের উত্তর দিতে হবে। ড্যামি ক্যান্ডিডেট অবশ্যই ফ্যাক্টর হয়েছে। তো সেটা জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব তার স্কুটিনির মধ্য দিয়ে তারা বিচার করবে যে কোন খাদের জন্য, কোন গণ্ডগোলের জন্য আজকে আমাদের এই পরাজয় মেনে নিতে হয়েছে। যা অভিযোগ করছেন এ তো মারাত্মক। এখানে আপনি কাঠিবাজি? দেখুন, এখানে কাঠিবাজি আপনাকে বলবো না। এখানে বিধায়ক হবার পর থেকে একটা প্যারালাল লবি করার বহু চেষ্টা করেছে বিশ্বনাথ কারক, এবং প্যারালাল লবি করার চেষ্টা করেছে আমার জেডপিতেও বহুবার করার চেষ্টা করেছে। আমি অত্যন্ত লড়াইয়ের সাথে সেই লবি কাটিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং আমার কর্মীরা খুব সুদক্ষ। তারা ওনার প্রলোভনে পা না দিয়ে তারা ভোট করিয়েছে এবং জিতিয়েছে। আজকে 4টে অঞ্চলই আমার জেতা। সেখানেতে উনি সামান্য কিছু এমএলএর অনুদান, যে এমএলএর অনুদানগুলো আসে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছান না, এবং আমাদের সাথে কোনো রকম কোনো যোগ সাজেশ নেই। আজ 2.5 বছর হয়ে গেল আমাদের এমএলএদের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই। এবং আজকে ওনাকে যখন আপনি প্রশ্ন করবেন, উনি দায়িত্ব নিয়ে অনেক কথা বলবেন, কিন্তু দায়িত্ব নিয়ে আমার প্রশ্নটা এটাই, সাওড়া ওনার যে নিজের বুথ, যেখানে বিজেপির শক্ত ঘাঁটি, সেই ঘাঁটি আজকে হেরে গেল কেন? লোকসভা ভোটের মতো একটা ভোট, সেই ভোটে সেই জায়গাটা আজকে হেরে গেছে। কিসের জন্য হারিয়ে দিয়েছে? কার সাথে যোগ সাজেশ ছিল? কিসের প্রলোভন ছিল? গোঘাট বিধানসভায় কতগুলো পঞ্চায়েত জিতেছেন আর কতগুলো হেরেছেন? আমরা গোঘাট বিধানসভায় আমার যে 4টে অঞ্চল আছে, 4টে অঞ্চলে আমার 4টে অঞ্চলই বিজেপির জয়ী অঞ্চল। কোথাও আমার 4টে অঞ্চল কোথাও হেরে নেই। আমার 77টা বুথের মধ্যে 70টা বুথ বিজেপি লিড দিয়েছে। তাহলে আপনাদের আফসোস হচ্ছে কেন? আফসোসটা এটাই, কর্মীদেরকে বাঁচাবো কি করে দিদি ভাই? কর্মীদের পাশে কি থাকতে পারছেন না আপনারা? আপনাদের দলীয় নেতৃত্ব কি আসছে না, জেলা নেতৃত্ব?
আমাদের দলীয় যারা নেতৃত্ব রয়েছেন, যেমন জেলায় আমাদের এখন সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ, আমরা বিমান ঘোষকে জানাচ্ছি, বিমান ঘোষ তার যতটা সাধ্য শেষে ততটা করছে, কিন্তু এই এলাকার যে বিধায়ক তিনি কোথায়? তিনি কেন লুকিয়ে পড়েছেন? আজ সিকিউরিটি গার্ড নিয়ে তার তো কর্মীদের পাশে গিয়ে দাঁড়ানোর কথা, সে কেন দাঁড়াচ্ছেন না? ঘুরিয়ে আমাদের দিকে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওই জায়গায় দোলন আছে, দোলনের কাছে চলে যাও। তাহলে কি আমি এমএলএ হয়েছি গোঘাট বিধানসভার? যে সমস্ত নেতৃত্ব সমস্ত লোক আমার কাছে কি আসছে কেন? কেন আমাকে সমস্ত চাপ আমাকে একা বহন করতে হবে? রাত 12টার পর আমাকে প্রেস মিট করতে হচ্ছে, 12টার পর হসপিটালে যেতে হচ্ছে, কর্মীরা মার খাচ্ছে। তাহলে উনি বিধায়ক কিসের জন্য হয়েছেন? শুধু মাস গেলে মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য? এটা আমরা মানব না। কাজ যদি আমরা করি আমাদের সঙ্গে ওনাকে কাজ করতে হবে। উনি আমাদের নামের বিজেপির বিধায়ক হবেন আর সিপিএমের গুণগান গানবেন, এটা আমরা মানব না। আজকে কি আপনাদের মূলত প্রেস মিটটা কি বিশ্বনাথ কারকের বিরুদ্ধে বিশুদ্ধকারের জন্য? প্রেস মিটটা সকল এমএলএদেরকে নিয়ে বলার জন্য, যেহেতু আমার বিধানসভার বিশ্বনাথ কারক, সেই জন্য আমি বিশ্বনাথ কারককে নিয়ে বললাম। বিজেপির যে ফেসবুক পেজ আরামবাগে, সেখানে কিন্তু দেখা গেছে যে আপনাদের এই লোকসভা কেন্দ্রে পরপর দুবার তপন রায় এবং অরূপকান্তি দিগার দুজনকেই হারানোর পিছনে দুবারই কিন্তু দেখা গেছিল যে দায়ী করা হয়েছিল আপনাদের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষকে, এবং এবারে তো আরও মানে একদম ভয়ঙ্কর ব্যাপার বলা হয়েছিল যে মোটা অঙ্কের সেটিং হয়েছে, এবং এই যে সেটিংটা হয়েছে এবং তারা কিছু জায়গাও নির্দিষ্ট করে দিয়েছে যে সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের কোনো দায় নেই। দেখুন, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি এবং এই 4 এমএলএ, যারা 4টে আজ আমাদের গোঘাট আরামবাগ সাব ডিভিশন জুড়ে যারা এমএলএ রয়েছে, তাদের প্রত্যেকেরই উচিত ছিল যে এই ভোটটা কিভাবে হবে এবং এই ভোটের রণকৌশল কী হবে, সেইটার ন্যায় তাদের ব্যর্থতা। আজকে আরামবাগ সাংগঠনিক জেলার লোকে বলছে যে কে কতটা টাকা, মোটা অঙ্কের টাকা লেনদেন করেছে। আমি চোখে যেহেতু দেখিনি, আমার কাছে যেহেতু প্রমাণ নেই, সেহেতু আমি কারোর সম্বন্ধে অ্যালিগেশন তুলতে পারি না। যাদের কাছে অ্যালিগেশন আছে তারা তাদের কাছে, যাদের কাছে প্রুফ আছে তারা প্রুফ সহ ওপর নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুক। যদি কেউ এই কর্মের সঙ্গে যুক্ত থাকে তারা দণ্ডনীয় শাস্তি পাবে। দিদি, একাধিক বিজেপি কর্মীকে এই লোকসভা ভোটের আর্থিক লেনদেন নিয়ে কথা বলতে দেখা গেছে, কি বলবেন? দেখুন, যখন কোনো জায়গার কোনো কিছু সমস্যা হয়ে যায় তখন বিভিন্ন বদনামের আঙুল ওঠে। তার কিঞ্চিতের বঞ্চিত হয়তো কোথাও না কোথাও একটা ফল্ট আমাদের থেকে গেছে, কিন্তু ফলটা কার এটা দেখার জন্য আমি একজন মণ্ডলের সভাপতি, আমি একজন জেলা সভাপতিকে বলতে পারি না উনি চোর, এটা আমি বলতে পারি না। ওনার যদি কিছু ফল্ট থেকে থাকে আমি লিখিতভাবে জানাতে পারি, জানানোর দপ্তর আছে, সেই দপ্তরে আমি জানাতে পারি, কিন্তু আমার কাছে কোনো প্রুফ নেই, সেহেতু আমি কাউকে চোর বলতে পারবো না। যদি প্রুফ থাকতো তাহলে আমি চোর বলতে পারতাম। এবার প্রুফ যদি আমরা কোনোদিনও কখনো পাই, আর আগামী দিনেও যদি কোনোদিন প্রুফ আমাদের সামনে আসে, আমরাও তাকে নিশ্চয়ই প্রশ্ন করব। আজকে এই জিনিসটা হওয়ার জন্য প্রত্যেকেই দায়ী, কারণ না কারণ প্রত্যেক মানুষেরই দোষ আছে। এই সিদ্ধান্ত আগামী দিনে গোঘাট বিধানসভায় এরপর থেকে কাজ করতে হলে আমরা যে 4 জন যেভাবে কাজ করেছি, দাপিয়ে কাজ করেছি, মাথা উঁচু করে কাজ করেছি, কোথাও মাথা নত আমরা কাজের জন্য করিনি। কিন্তু যদি বিধায়কের জন্য সফল হয়েছে, আমরা সফলও হয়েছি, তার জন্য আমরা গোঘাট বিধানসভার সমস্ত কর্মীদেরকে নমস্কার জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে আমরা প্রণাম জানাই যে আমাদেরকে বারবার ওনারা জিতিয়েছেন। কিন্তু এখনও বলছি আমরা কাজ করতে প্রস্তুত, কাজ আমরা করব, কিন্তু কারুর জন্য মাথা নত করে কাজ করব না। যেখানে কাজ করতে গেলে আমাদের সাংগঠনিক জেলার বড় একজন এমএলএর কাজ জন্য আমাদের মাথা বারবার নত হয়। আমি প্রেসের কাছে বারবার বিবৃতি দিয়ে দিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছি, আমি পারছি না, ক্লান্ত। তাই হলে আগে ঠিক করতে হবে যে কিভাবে কাজ করতে হবে, রাজ্য নেতৃত্বকে ব্যবস্থা নিতে হবে, তবেই কাজে নামবো, নচেত এইভাবেই বাড়িতে বসে থাকবো। আচ্ছা, আপনাকে তো শাসক দলের পক্ষ থেকে এর আগেও পঞ্চায়েত সমিতি নির্বাচনে সেখানেও আপনাকে হারানো না এসেছিলেন, ভোটের পর থেকে তৃণমূলের থেকে ভালো ভালো যারা ওনাদের রাজ্য নেতৃত্ব রয়েছেন, জেলা নেতৃত্ব রয়েছেন বা জেলা পরিষদ নেতৃত্ব রয়েছেন, আমার বাড়িতে অনেকেই গিয়েছিলেন, আমাকে অনেকেই ফোন করেছেন। ওনারা আমাকে ওনাদের রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য জানিয়েছেন এবং ওনারা পদ দেবেন, সেই পদে বসাবেন, সেই জন্য ওনারা আমাকে আহ্বান করেছেন। কিন্তু আমি বিজেপির রাজনৈতিক দলের সঙ্গে, আমার প্রথম জীবনটা বিজেপি রাজনৈতিক দল, আমি যদি পার্টি করি বিজেপি পার্টি করব, আর যদি পার্টি থেকে অব্যাহতি নিতে হয় তাহলে আর কোনো রাজনৈতিক দলে আমি কোনো দিনই যাব না। সেদিন হয়তো যেদিন বিরোধী দলনেতা এসেছিল তার শরীর খারাপ ছিল, তিনি হাসপাতালে ভর্তি ছিল বলছেন, বেশ কয়েকদিন যাবতীয় কোনো কাজেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওই 3 বিধায়ককে দেখা যাচ্ছে, এই বিষয়টাকে কী নজরে নিচ্ছেন আপনারা? দেখুন, একজন জেলা সভাপতি উনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, মণ্ডল সভাপতিকে অবগত করে যাবেন না। উনি কাজ করছেন, ওনার কাজের সঙ্গে উনি যুক্ত আছেন।
এরপর আপনাকে বলি, এমনি ওনার একটা হার্টের সমস্যা নিয়ে উনি কয়েকবারই ব্যাঙ্গালোর গিয়েছেন ডাক্তার দেখাতে। ডাক্তার দেখে আসার পরে উনি এখন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, এখনও অসুস্থ হয়ে রয়েছেন। তবে আশা করছি খুব শিগগিরই উনি মাঠে নামবেন এবং কাজ করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আমি বিশ্বনাথ কারক, বিধায়ক গোঘাট। আমি গোঘাটবাসীকে এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের যারা ভোটার বা জনগণ, প্রত্যেককে আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই। নমস্কার জানিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে আমি বলতে চাই। আমি বিশেষ সূত্রে জানতে পারলাম যে আজকে গোঘাটে ভারতীয় জনতা পার্টির কয়েকজন কর্মী নাকি, আমি জানিনি তারা ভারতীয় জনতা পার্টির কর্মী কিনা, বা যদিও ভারতীয় জনতা পার্টির কর্মী তারা হয়ে থাকেন, তাহলে এই লোকসভা পরাজয়ের পরে ভারতীয় জনতা পার্টিতে তারা আছে কি না আমার সন্দেহ আছে। এবং লোকসভার যারা জনগণ তারাও বুঝতে পারছে যে তারা সত্যিকারের ভারতীয় জনতা পার্টির কর্মী কিনা। কেন আমি এই কথাটা বলছি? আমি শুনলাম যে এই ভোটের পরাজয়কে কেন্দ্র করে সেখানে নাকি সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সেখানে গোঘাটের বিধায়কের বিরুদ্ধে এবং আরও আমরা যে 3 জন বিধায়ক আছি খানাকুল এবং আরামবাগ, তাদের বিরুদ্ধে নাকি তারা বিষোদ্গার করেছে এবং আমাদের বিরুদ্ধে নাকি তারা সাংবাদিকদের বলেছেন কিছু কথা। আমি তার বলতে চাই, আমি একবার তথ্য পরিসংখ্যান অনুযায়ী আমি বলতে চাই আপনাদের কাছে যে তারা করেছেন নাকি তার দিকে করিয়েছেন, কিংবা হয়তো তৃণমূল কংগ্রেসের যারা আজকে বিজয়ী উৎসব করছে তারাও হয়তো করাতে পারেন। সেই জন্য এই কথাগুলো বলতে আমাকে বাধ্য হচ্ছে। তারা কতগুলি অভিযোগ করেছে, আমি নাকি এলাকায় এই লোকসভা নির্বাচনে যাইনি, বা কোথাও নাকি প্রচার করিনি, বা আমি নাকি সহযোগিতা করিনি। আপনাদের কাছে আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, এটা জেনে রাখুন। দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করি, গ্রাম পঞ্চায়েত থেকে উঠে আসা, আজকে আমি এই বিধানসভাতে আজকে এসেছি এবং একাধিকবার বিধায়ক, একাধিকবার গ্রাম পঞ্চায়েতের প্রধান, একাধিকবার গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবটাই আমি পরিচালনা করেছি। অতএব ভোট সম্পর্কে আমার একটা বাস্তব আপনাদের আশীর্বাদে আমার আছে। সেই জন্যেই আমার এগুলো বলার কথা ছিল না। কিন্তু যারা আজকে ভারতীয় জনতা পার্টিকে, যারা আজকে তারা কটু কথা বলে, কয়েকটা কটু কথা বলে ভারতীয় জনতা পার্টির যারা দুর্নাম করছে, আমি মনে করি তারা বাস্তবে ভারতীয় জনতা পার্টির নয়। যদিও ছিল, এখন তারা নেই। কেবলমাত্র টাকা কামানোর জন্য তারা এসেছে এবং কারু কথাই তারা এটা করছেন, এটা বাস্তব সত্য। আমি আপনাদের কাছে উদাহরণ দিই। নমিনেশন ফাইল ক তারিখে হয়েছে আমার কাছে ডায়েরি আছে, দেখছেন ডায়েরি আছে, আমার সব যাবতীয় তথ্য লেখা থাকে এবং যাবতীয় তথ্য আজ থেকে 20 বছর আগে আমার কি হয়েছে সব আমার থাকে, আমি কি কাজ করেছি সব লেখা থাকে। আমার ডায়েরি আমার কথা বলছে, ডায়েরি আমার কাছে আছে। এবং নমিনেশন কবে হয়েছে লোকসভার, আমাদের মাননীয় প্রার্থী হচ্ছে অরূপ কান্তি দিগার, তার নমিনেশন কবে হয়েছে? আমি নমিনেশন ছিলাম জেলা অফিসে, এবং জেলা অফিসে মানে চুচুড়ার ডিএম অফিস আমি ছিলাম। কবে না 26শে এপ্রিল। এই 26শে এপ্রিলের পর নমিনেশন ফাইলের পর একটা রাজনৈতিকভাবে একটা নির্বাচনী প্রক্রিয়া চলে। সেই প্রক্রিয়া কয়েকটি ঘটনা আমি আপনাদের কাছে বলছি। প্রক্রিয়াটা কি না, একটা স্কোর কমিটি আছে, আমাদের জেলা লেভেল একটা স্কোর কমিটি আছে। সেই নির্বাচন আপনার ভোট হচ্ছে 20শে মে, আর নমিনেশন ফাইল হচ্ছে 26শে মে। তাহলে কতদিন সময় আছে? তার মধ্যে আপনাদের হিসাব করে বলছি যে স্কোর কমিটি মিটিং হয়েছে কেবলমাত্র 3টে স্কোর কমিটি মিটিং হয়েছে, 3টে।
তার আগে 27 এপ্রিল একটা জেলা কমিটির মিটিং হয়েছে, আমাকে ডাকা হয়নি। 28 এপ্রিল একটা মিটিং হয়েছে, আমাকে ডাকা হয়নি। এবং স্কোর কমিটি 28 এপ্রিল পর তারপরে হচ্ছে 6ই মে একটা মিটিং হয়েছে, সেই মিটিংটায় আমি ছিলাম। তারপরে 8ই মে একটা মিটিং হয়েছে, সেইটাতে আমি ছিলাম। বাকি কেবলমাত্র 3টে স্কোর কমিটির মিটিং হয়েছে। এই মিটিংয়ে আলোচনা হয়েছে নির্বাচন কিভাবে হবে এবং প্রচার কিভাবে হবে। তার মধ্যে প্রচারে আমাকে শুধু নয়, আমাদের 3জন বিধায়ককে, অর্থাৎ আমাকে, খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষকে, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগকে, শুধু আমার কথা নয়, তাদেরকে জিজ্ঞাসা করুন, তারাও এই কথাটা বলবে যে আমাদেরকে সেইভাবে প্রচারে নিয়ে জানা হয়নি, ডাকা হয়নি। আমি আমাদের প্রার্থী অরূপদাকে বলেছি যে জেলা সভাপতি প্রতিদিন আপনার সঙ্গে কানে ঘুরতে যেতে হবে, সে জেলা অফিসে থাকুক, পরিচালনা করুক। আমরা 3জন বিধায়ক আছি, আমরা যারা কার্যকর্তা আছি এলাকায়, তারা সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে ঘুরবো। কিন্তু অরূপবাবু আমাকে বলেছেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি, জেলা অফিসে তিনি বলেছেন যে না, বিমানবাবু ছাড়া, আমি জেলা সভাপতি বিমানবাবু তিনি ছাড়া আমি কোথাও এক পা আগাতে পারবো না, তিনি বলেছেন। আর ওরা বলছে প্রচার করেননি। দেখুন, আমাদের নিজেদের তাগিদে আমরা 3জন বিধায়ক, আমি, সুশান্তবাবু, মধুবাবু, আমাদের না ডাকলেও আমরা প্রচার করেছি। আমরা দেখুন, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, কানপুর 20 এপ্রিল আমরা সেখানে পার্টির সঙ্গে প্রচারে গেছি। আমরা 30 এপ্রিল পুকুরিয়াতে পার্টি অফিস উদ্বোধন হলো, পুকুরিয়াতে, কামারপুকুরের পুকুরিয়াতে পার্টি অফিস উদ্বোধন হলো। নির্বাচন প্রাককালে আমাদেরকে বলা হয়নি, ডাকেনি আমাদের। হাজিপুরের পথসভা সেখানে হয়েছে, আমাকে বলেছে, আমি গেছি। টেলিগ্রামে এবং হাজিপুরের যে পথসভা হলো কবে না 20 এপ্রিল। জেপি টেলিগ্রামে মিটিং হলো কবে না 1 মে, আমি উপস্থিত ছিলাম। আচ্ছা, আপনার এছাড়া 10 মে তারকেশ্বরের সভা হয়েছে, আমি উপস্থিত ছিলাম। আবার দেখুন, গোঘাটে মিটিং হচ্ছে 16ই মে, রুদ্রনীল এসেছেন নির্বাচনী প্রচারের জন্য, সভা হচ্ছে স্টেজ করে, আমাকে বলেনি। আপনারা বলুন যে যদি আমাদের না বলে, এমএলএদের যদি না ডাকে, আমরা কি সেখানে অসম্মানিত হতে যাব? আমরা অসম্মানিত হতে যাব না। এরকম বহু ঘটনা আছে। এছাড়াও আমাদের লোকসভার যিনি দায়িত্বে ছিলেন মানুষীদি, তিনি আমাকে বললেন যে আপনি একটা কাজ করুন, একটা মাইক প্রচার করুন গাড়ি টাড়ি করে। উনি বলেছিলেন টোটো। আমি টোটো নয়, যেহেতু সংগঠিত লোক আমাদের সঙ্গে আছে, আমি একটা ডিসিম ভাড়া করে 15-20 জন তার উপর তুলে মাইক দিয়ে আমি সাওড়া, বালি, কুমুরসার বিভিন্ন জায়গায় আমি সারাদিন প্রচার করেছি। সেটা হচ্ছে 18ই মে মাইক প্রচার করেছি। আমাদেরকে না বলা সত্ত্বেও আমরা কাজ করেছি আমরা। এবং সবথেকে বড় কথা দেখুন, কাউন্টিং হবে, সেই কাউন্টিংয়ে কোনো মিটিং হলো না, কাউন্টিংয়ে আমাদেরকে ডাকা হলো না বিধায়কদের। শুধু আমি নয়, আমার আরও 2জন বিধায়ক আছে, তাদেরকে ডাকা হলো না। কাউন্টিংয়ের জন্যে তারা গেলেন। আমি আপনাদের কাছে বলি, এই যে কাউন্টিং যা সব তথ্য আমি তুলে এনেছি, দেখুন, আমি এসডিও অফিস থেকে সব তথ্য তুলে এনেছি, সব তথ্য তুলে এনেছি আমি এসডিও অফিস থেকে। কোন বুথে কত ভোট পেয়েছে, লোকসভায় কত আমাদের ডেবিসিট হয়েছে, কোন বিধানসভায় কত ডেবিসিট হয়েছে, সমস্ত কিছু আমার কাছে সব কিছু আছে। দেখুন, আমি মনে করি আজকে যারা সাংবাদিক সম্মেলন করছে, জেনে রাখুন, এরা তৃণমূলের কাছে টাকা খেয়ে আজকে তারা আমাদের এই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে হারানো হলো। আমি দায়িত্ব নিয়ে বলছি, হিসাব বলছে, এই দেখুন হিসাব আমার কাছে আছে, হিসাব বলছে। তারা তো কাউন্টিং করতে গেছিলো, তাহলে কাউন্টিংয়ের রেজাল্টটা কী হলো? কত ভোটে হেরেছে না, হেরেছে 6399 ভোটে হেরেছে। আচ্ছা, আমাদের যারা বিজেপির কর্মী ছিল, যাদেরকে নির্দল দেওয়া হয়েছে, তারাকে দেখুন, রঘু মালিক, আরামবাগ
শহরের মণ্ডল কমিটির একজন সম্পাদক সদস্য। তিনি গত এই পৌর নির্বাচনে তিনি কন্টেস্ট করেছেন, তাকে নির্দল খাড়া করা হয়েছে রঘু মালিককে। আমি জেলা সভাপতিকে বলেছিলাম যে আপনি এটা করতে যাবেন না, এটা বিপদ ঘটবে। আমি উদাহরণ দিয়েছিলাম যে এটা গ্রাম পঞ্চায়েতে হয়, কোনো গ্রাম পঞ্চায়েতে কোনো পাড়া যদি 50টা ভোট থাকে, যদি 10টা ভোট আমার হয়, দেখা যায় 40টা ভোট আমার কন্টেস্টিং ক্যান্ডিডেটের কাছে চলে যাচ্ছে, সেখানে আমি একটা নির্দল খাড়া করে ভোটটা কাটাতে পারি। আমি উদাহরণ দিয়েছিলাম, শোনেনি আমার কথা। যারা ওখানে উপস্থিত ছিল তারাও শোনেনি, তারা ভোটটা কেটেছে। রঘু মালিক কত? 16,123। আবার একটা নির্দল কত ভোট কেটেছে? 3,662। তাহলে দেখুন, প্রায় 20,000-এর মতো ভোট আজকে এই 19-20,000-এর মতো ভোট এটা কেটেছে। তা সত্ত্বেও আমাদেরকে ডাকেনি, আমাদেরকে বলেনি, কাউন্টটাকে আমাদেরকে রাখেনি, এবং আমাদের নিজের তাগিদে যেটুকু পেরেছি করেছি। তা সত্ত্বেও এই 19,500 ভোটেরও বেশি, প্রায় 20,000-এর মতো ভোট নির্দল পেয়েছে। 6,399 ভোট বাদ দিন, বাদ দিয়ে দেখবেন আমরা 13-14 হাজার ভোটে জিতছি। এই জেতা ক্যান্ডিডেটকে নির্দল দিয়ে এক রকমের হারানো হলো। এবং শুধু হারানো নয়, জেনে রাখুন, তারা আজকে ভোটে কাউন্টিংয়ে গেছিলো আমাদের সঙ্গে না জানিয়ে, 3 জন বিধায়কের সঙ্গে না জানিয়ে। ইয়ার কি ঘুমাতে গেছিলো তারা? কাউন্টিংয়ে ঘুমাতে গেছিলো? ইয়ার কি হচ্ছে? সাংবাদিক সম্মেলন করে পার্টি দুর্নাম করা হচ্ছে। জেনে নিন কত ভোট পেয়েছি আমরা আরামবাগ লোকসভায়। কত? 15,61,409। এই 15,61,000 ভোটটা আমাদের কাউন্টিং হয়। কাউন্টিং হতে হতে দেখা গেল যে সেখানে 1,582 ভোট নিখোঁজ হয়ে গেল। যারা কাউন্টিংয়ে ছিল তারা ধরবে না? কোথায় গেল আমার 1,582 ভোটটা? কোথায় গেল? কেন 15,061 ভোট থেকে কমে 15,59,827 ভোট গণনা হলো? তাহলে কেন 15,61,409 ভোট কেন কাউন্টিং হলো না? কেন কাউন্টিং হলো 15,59,827 ভোট কাউন্টিং হলো? কেন 1,582 ভোট কোথায় গেল? তাহলে খুঁজবে না? বলেনি, চুপচাপ বসেছে, মাথা পেতে মেনে নিয়েছে। শুধু এটা নয়, জেনে রাখুন, হিসাব আমার কাছে আছে, সব তুলেছি আমি। ভোট করতে গেছিল, ইয়াকি করতে গেল, ঘুমাতে গেল, পার্টি করছে, বিজেপি পার্টি করছে না। জেনে রাখুন, বিশ্বনাথ কারক বিজেপি দল করবে। কারণ বিজেপি দল এই জন্যই করবে, 18 সালে পঞ্চায়েতে নির্বাচনে তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছে, বাড়ি ঘর ভেঙেছে, মেয়েদের প্রতি 18 সালে তারা চুলের মুঠি ধরে তারা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, জিনিসটা ভুলে যায়নি। আর যারা আজকে সাংবাদিক সম্মেলন করে বলছে তারা তৃণমূলকে সহযোগিতা করেছে, তৃণমূলের কাছ থেকে তারা উপহার নিয়েছে, উপহারের কথা বলছেন, উপহারের কথা তারা বলছেন। জেনে রাখুন, আবার কি হলো না, আবার নির্বাচন কমিশন যখন তিনি ফাইনাল রিপোর্ট দিচ্ছেন, যখন তিনি সার্টিফিকেট দিচ্ছেন, রিপোর্ট দিচ্ছেন, দেখুন তখন কত ভোট না, সেই ভোটটা 37,193 ভোট হাফিজ হয়ে গেল। 37,193 ভোট খুঁজে পাওয়া গেল না। তাহলে 15,61,409 থেকে আপনি বাদ দিন। আর নির্বাচন কমিশন দপ্তর যখন সার্টিফিকেট দিচ্ছে, রিপোর্ট দিচ্ছে, 15,24,216 ভোট রিপোর্ট দিচ্ছে। তাহলে 15,61,409 থেকে যদি মাইনাস করি, 37,193 ভোট নিখোঁজ, পাওয়া যায় না। জানবে না? যারা কাউন্টিংয়ে গেছিলো, ঘুমাতে গেছিলো, তারা ঘুমাতে গেছিলো নাকি? প্রথমেই কাউন্টিং তো চলে গেল, 1,582 ভোট তো চলে গেল। আর তারপরে যখন রিপোর্ট দিচ্ছেন, 37,193 ভোট হাফিজ হয়ে গেল। ইয়ার কি হচ্ছে? সাংবাদিক সম্মেলন করা হচ্ছে না? এই চুরির দায়, এই আজকে হেরে যাওয়ার দায় আজকে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে। আমরা নির্বাচন করেছি, পরিচালনা করেছি, আমরা
মানুষকে আমরা সংগঠিত করেছি, কিন্তু নির্বাচন প্রক্রিয়া, ভোট প্রক্রিয়া চলাকালীন, কাউন্টিং চলাকালীন আমাদের দায়িত্ব দেওয়া হয়নি। শুধু আমি নয়, আমাদের 3 জন বিধায়ককে দায়িত্ব দেওয়া হয়নি। তাই আমাকে সবে করে বিভিন্ন জায়গায় তারা প্রচারের চেষ্টা করছে। আরও আছে, কার কাছ থেকে কোথায় কে টাকা খেয়েছে। 19 সালে লোকসভা নির্বাচনে টাকা খাইয়ে 1100 ভোটের ব্যবধানে আজকে আমাদের যে প্রার্থী ছিল তপন রায়, তাকে হারানো হয়েছে। আবার এই 24-এ লোকসভা নির্বাচনে টাকা খেয়ে, আমি মনে করি টাকা খেয়ে তৃণমূলের সঙ্গে সেটিং করে যারা আজকে বড় বড় কথা বলছে মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে, আজকে তারাও কিন্তু টাকা খেয়ে এটা করছে অযোগ্যতার জন্যে। নির্বাচন কিভাবে করতে হবে তাদের জ্ঞান নেই। বারে বারে প্রত্যেকটা মিটিংয়ে বলেছি, তারিখ আমার লেখা হচ্ছে, কোন তারিখে আমি বলেছি। কিছুদিন আগে নির্বাচনের কয়েকদিন আগে আমি বলেছিলাম, গোহাটের একটা লজে মিটিং হচ্ছিল, আমি বলেছিলাম যে হাওয়াতে ভোট হবে না, বাড়িতে বাড়িতে যেতে হবে। যারা আজকে গ্রামে গ্রামে বুথে আছেন, বুথে যেতে হবে, বুথ সভাপতিকে নিয়ে ঘুরতে হবে, করেনি আজকে। যারা আজকে নেতৃত্ব দিয়েছে, যারা আজকে জেলা কমিটির সঙ্গে যারা আজকে নেতৃত্ব দিয়েছে, আজকে তাদেরই আজকে বুথে তারা পরাজিত হয়েছে। এবং আমি মনে করি এরা টাকা ছাড়া কিছু বোঝে না। আমাদের যারা জেনারেল সেক্রেটারি, শুনলাম আমি যে কয়েকজন জেনারেল সেক্রেটারি না তারা উপস্থিত ছিল। আমি আপনাকে বলি, আমাদের একটা জেনারেল সেক্রেটারি আছে অলোক দোলই, তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, তবু রাজনীতির খাতিরে ত্রুটি করলে আমি তার বিরুদ্ধে বলবো। তিনি কি লাইফ টাইম কন্ট্যাক্ট পেয়েছেন নাকি জেনারেল সেক্রেটারি? যতবার জেলা কমিটি তৈরি হবে আমাদের এই আরামবাগ লোকসভার সাংগঠনিক জেলাতে, ততবারই তিনি জেনারেল সেক্রেটারি হবে। তাই কি লাইফ টাইম তিনি বরাত পেয়েছেন নাকি? এই রকম যারা আমাদের আছে, অনেক আছে, তারা কাজ না করে তারা এইরকম করছে। তাই নিজেদের মাথা থেকে দায় ফেলে দেওয়ার জন্যে তারা অপপ্রচার করছে, বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে। জেনে রাখুন, বিশ্বনাথ কারক বিজেপি করবে, তৃণমূলের বিরুদ্ধে লড়বে। যারা দুর্নীতিবাদ, বিজেপির বিরুদ্ধে, বিজেপির কর্মী, বিজেপির জনপ্রতিনিধির বিরুদ্ধে যারা অপপ্রচার করছে, তাদের শাস্তি পাবে, তাদের শাস্তি দেওয়া হবে। এবং ওই সমস্ত লোক যারা তৃণমূলের সঙ্গে যাদের সেটিং আছে, তাদেরকে অচেরেই পার্টি থেকে বের করে দেওয়া হবে। এইটা আমার দাবি। নমস্কার।